মিষ্টি দাঁড়িয়ে আছে মার্সেই মেট্রো স্টেশনের সামনে। অ্যালিস তার ফ্লাইটের ব্যবস্থা করে দিয়েছে, তাই সে আজ প্যারিসের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। সেখান থেকেই ঢাকার ফ্লাইটে নিজের মাতৃভূমিতে ফিরবে। মেট্রো স্টেশনে আমিনা ও ফাতেমা বিবি দুজনেই মিষ্টির পাশে বিষণ্ণ মুখে দাঁড়িয়ে আছেন। আমিনা মিষ্টির উদ্দেশ্যে বলল, তুমি আর কিছুদিন থাকলে কি খুব বেশি অসুবিধা হয়ে যেত মিষ্টি আপু? তোমাকে খুব মিস করব। মিষ্টি আমিনার মাথায় হাত বুলিয়ে বলে, আমিও তোমায় খুব মিস করব। শুধু তোমাকে কেন, তোমার মা, তোমার ভাইয়া, এই মার্সেই শহর সবাইকে মিস করবো আমি ভীষণ। কিন্তু কি আর করার বলো, আমার পরিবারের সবাই যে আমার ফেরার অপেক্ষায় বসে আছে, তাদের কাছে তো ফিরতে হবেই। ফাতেমা বিবি নিজের চোখের জল মুছতে মুছতে বলেন, হ্যাঁ মা, সেটাই। আমার তো তোমাকে যেতে দিতে একদম ইচ্ছা করছে না, কিন্তু তোমার পরিবারও যেন দুশ্চিন্তাগ্রস্ত, তাই তাদের জন্য হলেও তোমার নিজের দেশে ফেরা জরুরি। তবে আমাদেরকে ভুলে যেও না, মাঝে মাঝে যোগাযোগ করো আমাদের সাথে, আর পারলে আবারও এই গরিবের বাড়িতে ঘুরতে এসো। মিষ্টি ফাতেমা বিবির কাছে এসে তাকে জড়িয়ে ধরে বলেন, আপনার কাছ থেকে আমি মায়ের মতো ভালোবাসা পেয়েছি। আপনার এই অকৃত্রিম ভালোবাসা আমি কখনো ভুলবো না। সুযোগ পেলে আবারও আসবো। আপনিও আসবেন আমার দেশে। একদিন যাব ইনশাআল্লাহ। এরই মধ্যে প্যারিসগামী মেট্রো রেল চলে আসে। অ্যালিস সবার দৃষ্টি আকর্ষণ করে বলে, ওই তো মেট্রো রেল এসে গেছে। মিষ্টি এদিক ওদিক তাকাতে থাকে। তার দু চোখ যেন কাউকে খুঁজছে। ফাতেমা বিবি সেটা খেয়াল করে বলেন। কাউকে খুঁজছো তুমি? মিষ্টি কিছুটা সংকোচ করে বলে, মিস্টার ইয়াসিন আল খলিলি কোথায়? সকাল থেকে তো ওনার দেখা দেখছি না ওনাকে। গতকাল শেষবারের মতো দেখা হয়েছে। কিছুদিন থেকেই উনি এভাবে এড়িয়ে চলছেন আমায়। আমি কিছুই বুঝতে পারছি না। উনি কি কোনো কারণে আমার উপর মনক্ষুণ্ণ হয়েছেন? আমিনা ও বলে ওঠে, হ্যাঁ, তাই তো। আজ সকালে উঠে তো আমি ভাইয়াকে অনেক খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। কোথায় গেল ভাইয়া? ফাতেমা বিবি মিষ্টির মাথায় হাত বুলিয়ে বলেন, ইয়াসিনকে কিছু জরুরি কাজে কাল রাতেই মার্সেই শহরের বাইরে যেতে হয়েছিল অনেক রাতে। তুমি তখন ঘুমাচ্ছিলে, তাই তোমায় আর জাগায়নি। ও আমাকে বলেছে তোমাকে সুস্থভাবে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে। সুযোগ পেলে ও একদিন তোমার দেশে গিয়ে তোমার সাথেও দেখা করবে বলেছে। ফাতেমা বিবির কথা শুনে মিষ্টি কিছুটা স্বস্তি পায়। অতঃপর বলে ওঠে, ওনার কাছে আমি সব সময় কৃতজ্ঞ থাকবো। আজ আমি যে এখানে সুস্থভাবে দাঁড়িয়ে আছি তার পুরো কৃতিত্বই ওনার। ওনার সাথে দেখা না করে যাওয়ায় ভীষণ খারাপ লাগছে। অ্যালিস বলে, এত চিন্তা করবেন না, ভাগ্যে থাকলে আপনাদের আবার দেখা হবে। আচ্ছা, আপনি আর দেরি করবেন না, দ্রুত মেট্রো রেলে গিয়ে উঠে বসুন। মিষ্টি একবার সবার থেকে বিদায় নিয়ে নেয়। তার চোখেও জল চলে আসে। আমিনা ছোট বাচ্চাদের মতো কাঁদছিল। ফাতেমা বিবিও নীরবে অশ্রু ফেলছিল। সবাইকে বিদায় জানিয়ে মেট্রো রেলে এক সিটে বসে পড়ে মিষ্টি। অতঃপর জানালার দিকে তাকিয়ে বলে, বিদায় মার্সি। এখানে এসে নতুন অনেক অভিজ্ঞতা হয়েছে। তার কিছু অভিজ্ঞতা ছিল সুমধুর, আবার কিছুটা তিক্ত। তবে আমি সুমধুর স্মৃতিগুলোকেই মনে রাখতে চাই। বলেই সে চোখের জল মুছতে থাকে। কিছু সময় পরেই মেট্রো রেলটা প্যারিসের উদ্দেশ্যে রওনা দেয়। মিষ্টি অবশেষে মার্সেই শহর থেকে ভীষণ দূরে চলে আসতে থাকে। ছুটে চলা মেট্রো রেলের দিকে তাকিয়ে দূর থেকে নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছিল ইয়াসিন। তার কষ্টের সব সীমা যেন আজ অতিক্রান্ত হয়ে গেছে। মিষ্টি নামক মেয়েটা পর স্ত্রী, তাকে নিজের বন্ধুর মতো দেখে এসব জানে সে। তবুও তার প্রতি তৈরি হওয়া অনুভূতিকে মিথ্যা বলতে পারে না সে। ইয়াসিন ছুটে চলা মেট্রো রেলের দিকে তাকিয়েই বলে, আমাকে ক্ষমা করবেন মিষ্টি, আপনাকে বিদায় দেওয়ার ক্ষমতা আমার নেই। আপনার সাথে দেখা করলে আমি আপনাকে আর যেতে দিতে পারতাম না। আপনাকে নিজের কাছে আগলে রাখার নিষিদ্ধ অনুভূতি যে তৈরি হয়েছে আমার মধ্যে, এত বড় পাপ আমি করতে পারবো না। তাই আপনাকে নীরবে বিদায় দিলাম। ভালো থাকবেন, আপনার জীবনের সুখের আশা করি। ইয়াসিন এসব ভাবছিল, তখন হঠাৎ কেউ তার পিঠে হাত রাখে। ইয়াসিন নিজের চোখের জল মুছে পেছনে ফিরে তাকিয়ে দেখতে পায় নিজের বোন আমিনাকে। তাকে দেখে কিছুটা চমকে ওঠে। আমিনা ইয়াসিনকে উদ্দেশ্য করে বলে, তুমি কেন মিষ্টি আপুকে কিছু বললে না ভাইয়া? তুমি কেন বললে না তুমি আপুকে ভালোবাসতে শুরু করেছো? আমি না। আমি তোমার চোখের দিকে তাকিয়েই তোমার মনের কথা পড়তে পারছি। তুমি কতটা কষ্টে আছো আমি কিছুদিন থেকেই সবটা খেয়াল করেছি। কাল রাতে যে তুমি লুকিয়ে আমাদের রুমে এসেছিলে, অতঃপর মিষ্টি আপুর মাথার কাছে বসে যা যা বলেছো আমি তার সবটাই শুনেছি। কেন এমন করলে ভাইয়া? মিষ্টি আপুকে আটকানোর চেষ্টাও করলে না, আর না তো তাকে বিদায় জানাতে এলে।
এসব করে যে তুমিই সব থেকে বেশি কষ্ট পাচ্ছ। ইয়াসিন দীর্ঘশ্বাস ফেলে বলে, পৃথিবীর সকল অনুভূতি প্রকাশ করতে নেই বোন, বিশেষ করে কিছু অনুভূতি থাকে এমন নিষিদ্ধ। মিসেস মিষ্টি অন্য কারো স্ত্রী, তার প্রতি অনুভূতি থাকাই তো পাপ। কিন্তু তার স্বামী তো মারা গেছে। ইয়াসিন কিছু একটা ভেবে বলে, সত্যি কি মারা গেছে? মানে? কিছুই না। বলে সে মুখটা সরিয়ে নেয়। প্যারিস মেট্রো স্টেশনে পৌঁছে গেল মিষ্টি। অতঃপর ধীর পায়ে মেট্রো রেল থেকে নামলো। মার্সে নিজের চেনা পরিবেশ থেকে এখন অনেকটাই দূরে সে। মিষ্টি নিজের ট্রলি ব্যাগটা হাতে নিয়ে সামনের দিকে এগোতে লাগলো। এই ব্যাগে তার যাবতীয় জিনিসপত্র রয়েছে। মেট্রো রেল থেকে বের হতে যাবে এমন সময় খেয়াল করলো মেট্রো রেলে কিছু পুলিশ সবার জিনিসপত্র চেক করছে। মিষ্টি ব্যাপারটা খুব একটা মাথা ঘামালো না, বাকি সবার মতো লাইন করে দাঁড়ালো। মিষ্টির পালা আসতেই তার ব্যাগ সার্চ করা হলো। মিষ্টি স্বাভাবিকভাবেই দাঁড়িয়েছিল। তার ব্যাগ সার্চ করতে করতে হঠাৎ এক পুলিশ অফিসার আটকে ওঠেন। অতঃপর নিজের সহকর্মীকে কিছু একটা বলতে সেই সহকর্মী মিষ্টির দিকে বন্দুক তাক করে। মিষ্টি তো ভীষণ ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে না এর কারণ কি। এমন সময় সে দেখে তার ব্যাগ থেকে কিছু গ্রেনেড ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। মিষ্টি পুরোপুরি হতবাক হয়ে যায়। এসব তার ব্যাগে এলো কি করে? একজন মহিলা পুলিশ এগিয়ে এসে মিষ্টিকে ধরে বলে, তুমি কোনো জঙ্গি সংগঠনের সাথে যুক্ত বলো? তোমাদের পরিকল্পনা কি? আর তুমি কে? কোথা থেকে এসেছো? এসব অস্ত্র নিয়ে কী করছো? আমি কিছু জানি না এসব অস্ত্র কোথা থেকে এলো। আমার কোনো দোষ নেই। এমন সময় হঠাৎ করে পুরো মেট্রো রেলে একটা বিস্ফোরণের শব্দ হলো। চারিদিক ধোঁয়ায় ছেয়ে গেল। মিষ্টিও জ্ঞান হারালো সেই ধোঁয়ায়। মিষ্টির জ্ঞান ফিরতে সে নিজেকে একটা আবদ্ধ ঘরে আবিষ্কার করে। মিষ্টি চোখ খুলেও বেশি কিছু দেখতে পাচ্ছিল না। ভয়ে তার কান্না করার উপক্রম ছিল। এমন সময় হঠাৎ সে বাইরের কোনো একটা স্থান থেকে শোরগোলের আওয়াজ শুনতে পায়। অতঃপর ধীর পায়ে সেদিকে এগিয়ে এসে দেখে একটা দরজা, যা হালকা চাপানো। মিষ্টি স্বস্তির নিঃশ্বাস ফেলে দরজাটা খুলে বেরিয়ে আসে সেই বদ্ধ রুম থেকে। অতঃপর সামান্য এগোতেই অবাক হয়ে যায়, কারণ সে আবার মার্সেই শহরে চলে এসেছে। মিষ্টি এটা বুঝতে পেরে হতবাক স্বরে বলে, আমি তো প্যারিসে ছিলাম, তাহলে মার্সেইতে কিভাবে এলাম? অতঃপর সে জ্ঞান হারানোর পূর্ব মুহূর্ত মনে করে। সেই কথাটা মনে করতেই ভীষণ ভয় জাগে তার মনে। অজানা আশঙ্কায় কেঁপে ওঠে তার বুক। মিষ্টি বুঝতে পারে না এখন সে কি করবে। তার কি এখন আবার ইয়াসিনদের কাছে ফেরা উচিত? এসব প্রশ্নে ঘুরপাক খেতে থাকে মিষ্টির মনে। তবে সে কিছুই বুঝে উঠতে পারছিল না। ইমানুয়েল পল নিজের কার্যালয়ে বসেছিল। তাকে ভীষণ উদ্বিগ্ন লাগছিল। এমন সময় কারো আগমন ঘটে। ইমানুয়েল পল চোখ তুলে তাকাতেই দেখতে পায় এলিজা লুইকে। তাকে দেখে পল খানিক বিরক্তির স্বরে বলে ওঠে, আপনি এখানে কি করছেন মিস এলিজা? আমি তো বলেছিলাম আমি কিছু সময় একা থাকতে চাই। আপনি সেটা শোনেননি? এলিজা হালকা হেসে বলে, এত রেগে যাচ্ছেন কেন মিস্টার পল? আপনার এত রাগের কারণ কি? পল আর কিছু বলে না। এলিজা পলকে চুপ দেখে বলতে শুরু করে, দেখলেন তো, আমার সন্দেহটাই ঠিক। ওই মিষ্টি নামক মেয়েটা কোনো সন্ত্রাসী সংগঠনের সাথে জড়িত। প্যারিসে আজ যেই ব্লাস্ট হয়েছে তার পেছনে ওরই হাত রয়েছে। পল চোখ বন্ধ করে নেয়। এই অনাকাঙ্ক্ষিত সত্যটা যেন সে মানতেই চায় না। এলিজা আরও রেগে বলে, আপনাকে ফ্রান্সে নিয়ে আসা হয়েছিল পৃথিবীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য। এভাবে নিরাপত্তা নিশ্চিত করবেন আপনি? মিশনের উদ্দেশ্য কি ভুলে গেছেন আপনি? আজ প্যারিসের রেলওয়ে স্টেশনে যে হামলার পরিকল্পনা হয়েছিল তার ফলে কতটা মারাত্মক ফল হতে পারত বুঝতে পারছেন? ভাগ্য ভালো যে পুলিশ সঠিক সময় ওই মিষ্টিকে হাতে নাতে ধরে ফেলেছিল। তবে তাতেও বা লাভ হলো কই? ওই সন্ত্রাসীটা তো ঠিকই পালিয়ে গেল। পল এবার ক্রোধ প্রকাশ করে বলল, বেশি দিন পালিয়ে বেড়াতে পারবেন না ও। খুব শীঘ্রই ওকে খুঁজে বের করব আমি। এসবের কিছুই হতো না যদি আপনি ওকে জেল থেকে ছেড়ে না দিতেন। আমি তো আগেই আমার সন্দেহের কথা আপনার কাছে প্রকাশ করেছিলাম, কিন্তু আপনি আমার কথা আমলে নিলেন না। ভুলে গেলেন যে আমি ফ্রান্সের অন্য শক্তিশালী একজন গোয়েন্দা। আপনার থেকে আমার অভিজ্ঞতা কিছুটা হলেও বেশি, অথচ আপনি কোনো এক অজানা কারণে ওই মেয়েটাকে ছেড়ে দিলেন। আচ্ছা, এর কারণ কি মিস্টার পল? শুধু এটাই যে ওই মেয়েটা আপনার দেশের নাগরিক, এজন্যই ওর প্রতি এত দয়া দেখিয়েছেন? নাকি অন্য কোনো ব্যক্তিগত কারণ আছে? পল বলে ওঠে, মিস এলিজা, আপনি আমার ন্যায়পরায়ণতা নিয়ে প্রশ্ন তুলছেন। দুঃখিত মিস্টার পল, কিন্তু আপনার কাজকর্ম দেখে আমি এটা বলতে বাধ্য হচ্ছি। আমি তো আপনাকে একজন ন্যায়পরায়ণ বলিষ্ঠ ব্যক্তি ভেবেছিলাম, যে নিজ দায়িত্বে সব পিছুটান ভুলে পৃথিবী রক্ষার এই মিশনে নেমেছে। এজন্যই তো আমি আপনাকে এতটা বিশ্বাস করেছিলাম। অথচ আপনি কি করলেন? আপনি জানেন না
কতটা ঝুঁকি নিয়ে আপনাকে ফ্রান্সে নিয়ে এসেছিলাম আমি। নিজের দেশের সরকারের থেকেও ব্যাপারটা লুকিয়ে রেখেছি। নিজের প্রভাব খাটিয়ে একটা মিথ্যা পরিচয় দিয়েছি আপনাকে। কিসের জন্য করেছি এসব? শুধু বিশ্বব্যাপী ধ্বংসলীলা চালানো ওই সন্ত্রাসীদের পরিকল্পনা ব্যর্থ করার জন্য। শুধু আপনাকেই নয়, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আরও 40-50 জনকে এই কাজে বিশ্বের বিভিন্ন দেশে নিয়োগ দেওয়া হয়েছে, বিশেষ করে পরমাণু শক্তিধর দেশগুলোতে। কেননা এসব সন্ত্রাসীদের প্রধান টার্গেট ফ্রান্সের মতো পরমাণু শক্তিধর দেশগুলোতে অশান্তি সৃষ্টি করে এখানকার পরমাণু অস্ত্র চুরি করে বিশ্বে ধ্বংসলীলা চালানো। সেজন্যই আপনার মতো অকুতোভয় কাউকে দরকার ছিল ফ্রান্সে। অথচ আপনি কি করলেন? এত স্পর্শকাতর একটা মিশনে যোগ দিয়েও এতটা ঢিলেঢালা ভাব দেখালেন। পল মাথা নিচু করে দেয়। তার এখন খানিকটা আফসোস হচ্ছে। এলিজা শুরুতেই তাকে এমন কিছু গোয়েন্দা তথ্য দিয়েছিল যে মিষ্টি এই সন্ত্রাসী সংগঠনের সাথে যুক্ত থাকতে পারে, আর সেজন্যই তাকে গ্রেফতার করে টর্চার সেলে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। যদিও বা পলের নিজেরই কাছে কেমন জানি খারাপ লাগছিল মিষ্টিকে এভাবে টর্চার সেলে পাঠাতে, কেননা মেয়েটা তো তার জন্য এদেশে এসেছে। তবে যেহেতু এলিজার মধ্যে এত তুখোর একজন গোয়েন্দা দাবি করেছিল মিষ্টির সন্ত্রাসী কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার ব্যাপারে, তাই আর সে এ নিয়ে কোনো আপত্তি করতে পারেনি। পরে যখন এত নির্যাতন সহ্য করেও মিষ্টি কিছু বলল না, আবার একজন স্বনামধন্য আইনজীবী তার হয়ে কথা বলল। এই সুযোগকে কাজে লাগিয়ে পল মিষ্টিকে ছেড়ে দেয়, কেননা তার নিজেরও মন কেমন করছিল মিষ্টির জন্যে। তবে এখন তার মনে হচ্ছে সে বড্ড ভুল করে ফেলেছে। আবেগের বশে বিবেক হারানো উচিত হয়নি তার। যেভাবে সব পিছুটান ভুলে অতীতকে পেছনে ফেলে নিজের আসল পরিচয়কে হত্যা করে সেই মিশনে নেমেছিল, তার সেই পিছুটানি কি এখন তার মিশন ব্যর্থ করে দেবে? পল সেটা হতে দিবে না। এমন সময় একজন পুলিশ কর্মকর্তা ছুটে এসে বললেন। পল চোয়াল শক্ত করে বলে, এক্ষুনি আমার টিমকে প্রস্তুত করো। ওই সন্ত্রাসীকে ধরতে হবে আমাদের, সে জীবিত হোক বা মৃত। ওকে স্যার। বলে সে বেরিয়ে যায়। এদিকে এলিজা পলকে স্পষ্ট করে বলে দেয়, আশা করি নিজের এই জেদ আর মনোবল শেষ অবধি বজায় রাখবেন মিস্টার পল। ওই সন্ত্রাসীকে আরও কোনো রকম দয়া দেখাবেন না। পল মাথা নাড়ায়। মিষ্টি উদ্দেশ্যহীনভাবে মার্সে পোর্ট এলাকায় হেঁটে চলেছে। যদিও তার মন চাইছিল ইয়াসিনদের সাথে দেখা করতে, কিন্তু সে করল না, কারণ যেভাবে তাকে প্যারিসের গ্রেনেড সহ হাতে নাতে ধরা হয়েছিল তাতে করতে হয়তো ইতিমধ্যেই তাকে সন্ত্রাসী তালিকাবদ্ধ করা হয়েছে। এই মুহূর্তে সে ইয়াসিনদের সাথে দেখা করে তাদের কোনো বিপদে ফেলতে পারে না। এই জন্যে আপাতত সে কোনো রকমে স্কার্ফে মুখ লুকিয়ে চলছে। কিন্তু হঠাৎ করে সাইরেনের শব্দ শুনে তার বুকটা কেঁপে ওঠে। সে দেখতে পায় একটা পুলিশের গাড়ি এগিয়ে আসছে তার দিকে। মিষ্টির মনে হঠাৎ করে ভয় জেগে ওঠে। সে আর এক মুহূর্ত সময় নষ্ট না করে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে একবারে ভূমধ্য সাগরের তীরে এসে দাঁড়ায়। অতঃপর আর কোনো উপায় না দেখে মার্সে বন্দরের সামনে দাঁড়ানো একটা জাহাজে উঠে পড়ে। পল ও অন্যান্য পুলিশ সদস্যরা তাকে অনুসরণ করতে করতে সেই জাহাজে উঠে পড়ে। মিষ্টি নিজেকে বাঁচাতে জাহাজের মধ্যে পালিয়ে বেড়াচ্ছিল, কিন্তু একসময় পল তাকে চারিদিক থেকে ঘিরে ধরে তার দিকে বন্দুক তাক করে। মিষ্টি এবার ভয় পেয়ে যায়। পল তাকে বলে, আপনার পালানোর আর কোনো পথ নেই। মিষ্টি বলে, বিশ্বাস করুন, আমি কিচ্ছু করিনি, আমি কোনো সন্ত্রাসী নই। বিশ্বাসের আর কোনো সুযোগ নেই, হয় ধরা দিন আর নয়তো। মিষ্টি ভয়ে পুনরায় পালানোর চেষ্টা করে। এতে পল নিয়ন্ত্রণ হারিয়ে বন্দুকের ট্রিগারে একটা চাপ দেয়। গুলিটা বের হয়ে ঠিক মিষ্টির কাঁধকে ভেদ করে। মিষ্টি হতবাক হয়ে তাকায় পলের দিকে। পলও হতভম্ব। মিষ্টি গিলিবি হয়ে জাহাজ থেকে পড়ে যায় ভূমধ্য সাগরের মধ্যে। ধীরে ধীরে ডুবে যেতে থাকে ভূমধ্য সাগরের অতল সাগরে। তার রক্তের স্রোত মিশে যায় ভূমধ্য সাগরের তীর জুড়ে। পল মিষ্টিকে পড়ে যেতে দেখে হতবাক হয়ে যায়। সে তো মিষ্টিকে গুলি করতে চায়নি, কিভাবে তার দ্বারা এত বড় ভুল হয়ে গেল। পল এক মুহূর্তের জন্য ভাবলো সে পানিতে ঝাঁপ দেবে মিষ্টিকে বাঁচানোর জন্য। আরেক মুহূর্ত সময় দেরি না করে সে ভূমধ্য সাগরের জলে ডুব দিতে চায়, কিন্তু তার টিমের কিছু লোক তাকে আটকে বলে, স্যার এখানে অনেক গভীর পানি, এখানে ঝাঁপ দিবেন না। ছাড়ো আমায়। স্যার আপনি এমন করছেন কেন? একটা সন্ত্রাসী তো পড়ে গিয়েছে, তার তো মরে যাওয়াই উচিত। আপনি ওনাকে নিয়ে চিন্তা করবেন না। পল কিছু বলতে পারে না, তবে নিজের বিবেকের কাছে সে ধাক্কা খাচ্ছিল। তাই সবার সব বাধা অতিক্রম করে সে ভূমধ্য সাগরের জলে ঝাঁপ দেয়। ভালো সাঁতার পারার পরও সেই গভীর জলে হাবুডুবু খেতে থাকে। আশেপাশে মিষ্টিকে খুঁজতে থাকে, কিন্তু ফলাফল শূন্য। মিষ্টিকে না পেয়ে হতাশার শ্বাস ফেলে পল। অতঃপর মনে মনে বলে, এটা কি হওয়ার ছিল আমার সাথে? মিষ্টির কিছু না হলে যে আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। হে আল্লাহ, আপনি কৃপা করুন আমার উপর, মিষ্টিকে যেন আমি খুঁজে পাই। পলের এই ভাবনার মাঝে হঠাৎ করে সে খেয়াল করে কিছু ডুবুরি তার আশেপাশে।
তারা দ্রুত পলকে জোরপূর্বক জাহাজে টেনে তুলে। পল রেগে বলে, আমায় এভাবে তুললেন কেন? আমায় মিষ্টিকে খুঁজতে হবে। ডুবুরি দলের একজন সদস্য বলে ওঠে। আপনি একদম চিন্তা করবেন না, আমরা খুঁজে দেখছি যদি ওনাকে পাওয়া যায়। এরপরই মিষ্টির খোঁজ শুরু হয়, কিন্তু কিছু সময় কেটে উঠেও মিষ্টির কোনো খোঁজ না পেয়ে তারা ফিরে আসে। পল তাদের হতাশাগ্রস্ত চেহারা দেখে দীর্ঘশ্বাস ফেলে। তার অনুশোচনার বোঝা বাড়ে। পল নিজের অফিসে বসেছিল, তাকে ভীষণ মন মরা লাগছিল। এমন সময় কারো আগমনে তার ধ্যান ভাঙে। এলিজা পলের কক্ষে প্রবেশ করতে করতে বলে, কি ব্যাপার মিস্টার পল, আপনাকে এত উদাস লাগছে কেন? পল দীর্ঘশ্বাস ফেলে, কিন্তু কিছু বলে উঠতে পারে না। এলিজা একগাল হেসে বলে, চারিদিকে আপনাকে নিয়ে কত প্রশংসা হচ্ছে জানেন? আমার তো এসব শুনে ভীষণ ভালো লাগছে। আপনার কাজে আমি নিজেও ভীষণ আনন্দিত। পল বলে, আপনি আমায় একটু একা থাকতে দেবেন? আমার এখানে কিছুই ভালো লাগছে না। এত উদাস হবার কি আছে এখানে? একটু হাসুন। আমি একটা পার্টির আয়োজন করেছি আপনার সফলতা উদযাপন করতে। সেই পার্টিতে যোগদান করুন। পল এবার ভীষণ রেগে বলে, আপনি কি আমার কথা বুঝতে পারছেন না মিস এলিজা? আমার কিছু স্পেস দরকার। আপনার এত আনন্দ করার ইচ্ছা হলে যান, গিয়ে যত খুশি আনন্দ করুন। আমাকে এসবে ইনভলভ করার চেষ্টা করবেন না। মিস্টার রাফসান শিকদার, আপনি কিন্তু নিজের সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আমার সাথে এমন অসভ্যতামি করার রাইট আপনার নেই। এলিজার মুখে নিজের আসল মুখটা শুনে রাফসান আরো রেগে বলে, আমায় আর এই নামে ডাকবেন না। রাফসান শিকদার মারা গেছে। আমি নিজে মেরে ফেলেছি তাকে। যেটুকু বা বেঁচে ছিল সেটাও আজ আমি শেষ করে ফেলেছি। এখন শুধু নির্দয় অফিসার ইমানুয়েল পল বেঁচে আছে। তাদের মধ্যে এমন তর্কযুদ্ধই চলছিল। এমন সময় রাফসানের অধীনস্থ একজন স্টাফ এসে বলে, স্যার, আপনি জলদি আসুন, একটা ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস আপনাকে দেখাতে চাই। রাফসান ভ্রু কুচকে বলে, কি দরকারি জিনিস? আপনি আসুন, এলেই দেখতে পারবেন। রাফসান আর কথা না বাড়িয়ে রুমের বাইরে আসে। তারা একটা গোপন কক্ষে চলে যায়। সেখানে যেতে একজন ছদ্মবেশী গোয়েন্দার মুখোমুখি হয় সে, যার হাত মুখ সবকিছুই বাঁধা। সেই গোয়েন্দাকে রাফসান নিজেই নিয়োগ করেছে। রাফসান তার কাছে এসে বলে, বলো, কি নিউজ এনেছো তুমি? অনেক গুরুত্বপূর্ণ একটা নিউজ, এই ভিডিওটা দেখুন। রাফসান একটা সিসিটিভি ফুটেজের স্ক্রিনে মনোযোগ দেয়। এই সিসিটিভিটা মেট্রো স্টেশনের মধ্যকার। এখানে স্পষ্ট দেখা যাচ্ছে মেট্রোর মধ্যে যখন মিষ্টির চোখ একটু লেগে যাচ্ছিল, তখনই কেউ একজন এসে সুকৌশলে মিষ্টির সাথে নিজের ব্যাগটা চেঞ্জ করে নিয়ে চলে যায়। দুজনের ব্যাগটা এতটাই সাদৃশ্যপূর্ণ ছিল যে স্বাভাবিকভাবে পার্থক্য বের করা সম্ভব নয়। এই দৃশ্যটা দেখে রাফসান নিজের হাত দুটো মুষ্টিবদ্ধ করে নেয়, চিৎকার করে বলে ওঠে, এসবের মানে কি? আপনি যা সন্দেহ করেছিলেন সেটাই ঠিক মিস্টার পল। মিসেস মিষ্টি একদম নির্দোষ, তাকে এসব ঘটনায় ফাঁসানো হয়েছে। কি বলছো তুমি? কিন্তু কে করবে এই কাজ? মিষ্টির সাথে কার শত্রুতা থাকতে পারে? সেই ছদ্মবেশী গোয়েন্দাটা বলে, সেটাই তো আসল প্রশ্ন। কিন্তু স্যার, আমি তো আগেই আপনাকে এ বিষয়ে সতর্ক করেছিলাম যে হয়তোবা মিসেস মিষ্টিকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। তাহলে আপনি কেন তাকে লক্ষ্য করে গুলি চালালেন? রাফসান কিছু একটা ভেবে বলে, আমার উদ্দেশ্য মিষ্টিকে গুলি করা ছিল না। আমার উদ্দেশ্য ছিল ওকে গ্রেফতার করা। আর সব থেকে বড় কথা, আমার রাইফেলে কোনো গুলি ছিল না। তার মানে গুলিটা আপনি করেননি? না। তাহলে মিসেস মিষ্টিকে গুলিটা করলো কে? সেটাই তো ভাবছি। ছদ্মবেশী গোয়েন্দা বলে ওঠে, ও বুঝেছি, তার মানে এর পিছনে ওই সন্ত্রাসী সংগঠনেরই কারো হাত থাকতে পারে। কিন্তু এখন প্রশ্ন হলো, কে আসে এসবের পিছনে? সেটাই তো খুঁজতে হবে। যাই হোক, মিষ্টি এখন কেমন আছে? ছদ্মবেশী গোয়েন্দা রাফসানের এহেন প্রশ্ন শুনে হালকা হেসে বলে, আপনি একদম চিন্তা করবেন না, আপনার স্ত্রী একদম ঠিক আছে। তার গায়ে লাগা গুলিটা বের করা হয়েছে। যদিও এখনও জ্ঞান ফিরেনি, তবে চিন্তার কিছু নেই, দ্রুতই ফিরবে হয়তোবা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মিষ্টির খেয়াল রাখবেন। এখন হয়তোবা ও আমায় ভুল বুঝবে, তবে একসময় ঠিকই সবটা বুঝবে। আপনি চিন্তা করবেন না স্যার, আমি সব সামলে নিব। এখন আপনার কি আর কোনো বিশেষ আদেশ আছে আমার প্রতি? হ্যাঁ, মিষ্টির এই ভিডিওটা অনলাইনে ভাইরাল করে দিতে হবে। পারবা না? জি পারবো। আমি চাই না মিষ্টিকে কেউ অপরাধী হিসেবে দেখুক। ওর সত্যটা সামনে আসা দরকার, যাতে করে আর কেউ ওকে সন্ত্রাসী না ভাবে।
রাফসান গভীর চিন্তায় মগ্ন। মিষ্টিকে নিয়ে তার মনে এক অজানা ভয় কাজ করছে। সে জানে যদি মিষ্টি জ্ঞান ফিরে তার সাথে কথা বলতে না চায় তাহলে সে কোনোভাবে নিজেকে ক্ষমা করতে পারবে না। মিষ্টির চোখ ধীরে ধীরে খুলতে থাকে। ঘরের ছাদটা ধূসর রঙের, আশেপাশে শোনা যাচ্ছে যন্ত্রের বিপ বিপ শব্দ। সে অনুভব করতে পারে শরীরে অসহ্য যন্ত্রণা, মাথাটা ভারী লাগছে, হাত পা যেন অবশ হয়ে গেছে। হঠাৎ করে পাশে থেকে একটা অপরিচিত কণ্ঠ ভেসে আসে। আপনি কেমন অনুভব করছেন? মিষ্টির চোখ সরু করে তাকিয়ে দেখে একজন নার্স তার পাশে দাঁড়িয়ে। নার্সের মুখে হাসি কিন্তু চোখে কৌতূহল। মিষ্টি বলে, আমি আমি কোথায়? মিষ্টির কণ্ঠ কাঁপছিল। আপনি হাসপাতালে, মিসেস মিস্ট্রি। আপনি ভাগ্যবান, গুলিটা গুরুত্বপূর্ণ কোনো অঙ্গে লাগেনি। আর হ্যাঁ, আপনি এখন নিরাপদ। নিরাপদ? মিষ্টি কিছুই বুঝতে পারছে না। সে বলে ওঠে, কে আমায় এখানে এনেছে? এটা বলা যাবে না, তবে একজন ভদ্রলোক আপনাকে খুব গুরুত্ব দিয়ে দেখছেন। মিষ্টির মনে পড়ে গেল পলের কথা, সেই ভয়ানক মুহূর্ত, সেই গুলির শব্দ, তারপর গভীর সমুদ্রের ঠান্ডা জল। তার মানে সে বেঁচে গেছে, কিন্তু পল, সে কি এখনো তাকে একজন সন্ত্রাসী ভাবছে? মিষ্টি হাসপাতালের বেডে শুয়েছিল। তার শরীর স্বাস্থ্য তখনও অবধি খুব একটা ভালো হয়নি। এমন সময় নার্সটি তার উদ্দেশ্যে বলে, আপনার কি কোনো সাহায্য প্রয়োজন? মিষ্টির এই মুহূর্তে ইয়াসিনদের কথা মনে পড়ে। এই মার্সেই শহরে তাদের থেকে আপন মিষ্টির আর কেউ নেই। তাই মিষ্টি বলে ওঠে, আপনি কি আমায় দয়া করে আপনার ফোন থেকে একটা ফোন কল করতে দেবেন? কেন না, এই নিন। বলেই নার্সটি মিষ্টির দিকে তার ফোনটা বাড়িয়ে দেয়। মিষ্টি ফোনটা হাতে নিয়ে ইয়াসিনের নাম্বারটা ডায়াল করে, অতঃপর সেই নাম্বারে কল করে। কিছুক্ষণ রিং হবার পর বিপরীত দিক থেকে ফোনটা রিসিভ হতেই মিষ্টি বলে ওঠে, হ্যালো ইয়াসিন। মিষ্টির কণ্ঠ শুনে ইয়াসিন হতবাক সুরে বলে, হ্যালো মিষ্টি, আপনি কোথায় আছেন? ঠিক আছেন তো? নিউজে সব কি দেখাচ্ছে? আপনাকে নাকি গ্রেনেড সহ ধরা হয়েছিল, তারপর আপনাকে ক্রসফায়ার করা হয়েছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। একটু শান্ত হন ইয়াসিন, আমি আপনাকে সবটা বুঝিয়ে বলছি। মিষ্টি নম্রভাবে বলে। বলেই মিষ্টি সব ঘটনা ইয়াসিনকে খুলে বলে। সব শুনে ইয়াসিন রেগে বলে, ওই ইন্সপেক্টর পলকে আমি ছাড়বো না। ও কিভাবে পারলো আপনার সাথে এমন করতে? ভাগ্য ভালো আপনি বেঁচে আছেন, না হলে কি যে হয়ে যেত। মিষ্টি বলে, আমি ঠিক আছি, আর ওনার হয়তো বা কোনো দোষ নেই। উনি তো আমাকে একজন সন্ত্রাসীই ভেবেছেন, তাই একজন সন্ত্রাসীর মতোই ব্যবহার করেছেন আমার সাথে। আপনি মোটেই সন্ত্রাসী নন মিষ্টি, এ কথা আমি মোটেই বিশ্বাস করি না। আপনি কিছুতে একজন সন্ত্রাসী হতে পারেন না। এতটা বিশ্বাস আমার উপর? মিষ্টি এমন প্রশ্নে ইয়াসিন কিছুটা থতমত খেয়ে যায়। ব্যাপারটা সামাল দিতে বলে, আপনি এখন কোথায় আছেন মিষ্টি? আমায় বলুন, আমি যাব আপনার সাথে দেখা করতে। আপনাকে আবার নিয়ে আসবো আমার বাড়িতে। আম্মু আমিনা ওরা ভীষণ উদ্বিগ্ন আপনার জন্য। আপনারা আমাকে যথেষ্ট সাহায্য করেছেন ইয়াসিন, আমি চাই না আমার জন্য আপনাদের উপর কোনো বিপদ নেমে আসুক। এসব কি বলছেন আপনি? ঠিকই বলছি, আপনার মা আর বোনকে বলে দিবেন আমি ঠিক আছি। সুযোগ পেলে ওনাদের সাথে দেখা করে আসব। আপনি নিজের আর নিজের পরিবারের খেয়াল রাখবেন। বলেই মিষ্টি ফোনটা রেখে দেয়। ইয়াসিন এদিকে থেকে হ্যালো হ্যালো করতে থাকে, কিন্তু মিষ্টি ফোনটা রেখে দিয়ে দীর্ঘশ্বাস ফেলে। ইয়াসিনের নাম্বারটা ব্লক লিস্টে রেখে নার্সের হাতে ফোনটা তুলে দিয়ে বলে, এরপর যদি কেউ আপনার কাছে ফোন করে আমার ব্যাপারে কিছু জানতে চায়, তাহলে আপনি বলবেন আমি হসপিটাল থেকে বেরিয়ে গেছি। কোথায় গেছি সেই ব্যাপারে কিছু জানেন না আপনি। আচ্ছা। ইতিমধ্যেই মিষ্টিকে যে ফাঁসানো হয়েছিল সেই ভিডিওটা ফ্রান্সে ব্যাপকভাবে ভাইরাল হয়ে যায়। নানান মানুষ ব্যাপারটা নিয়ে নানান মত দিচ্ছিল। বর্তমানে এলিজা ও পল মুখোমুখি দাঁড়িয়ে। এলিজা পলের সামনে নিজের মাথাটা নিচু করে আছে। পল হতাশ স্বরে বলে, কি যেন বলেছিলেন আপনি মিস এলিজা? আপনি ফ্রান্সের সেরা গোয়েন্দা। আপনার তদন্তে কোনো ভুল হতেই পারে না, এই তার নমুনা। এলিজা দাঁতে দাঁত চেপে বলে, আমার কাছে যেই রিপোর্ট ছিল আমি সেই অনুযায়ী কথা বলেছি, আর মাঝে মাঝে এমন সামান্য ভুল হতেই পারে। পল রেগে বলে, সামান্য? এত বড় একটা ভুলকে আপনার কাছে সামান্য মনে হচ্ছে? শুধুমাত্র আপনার দেয়া ভুল ইনফরমেশনের জন্য একজন নিরপরাধ মানুষকে মরতে হয়েছে। আচ্ছা, মেনে নিচ্ছি যে আমার দেয়া রিপোর্ট ভুল ছিল, কিন্তু ওই মেয়েটাকে যে সন্ত্রাসী হিসেবে ফাঁসানো হয়েছিল সেটাও কি আমার দোষ? আপনি তো ওই ঘটনার প্রেক্ষিতেই মেয়েটাকে এনকাউন্টার করেছেন, তাহলে আমাকে কেন দোষ দিচ্ছেন? এবার এলিজা কিছুটা প্রতিবাদ জানিয়ে বলল। এলিজার এই কথার জবাবে পল কিছু বলতে পারল না। কিছুক্ষণ চুপ থেকে বলল, আপনি এখন আমার সামনে থেকে চলে যান মিস এলিজা। এলিজা যাওয়ার জন্য পা বাড়ায়। হঠাৎ কি মনে করে যেন আবার পিছনে ফিরে বলে, আচ্ছা, একটা কথা সত্য করে বলুন তো, ওই মিষ্টি নামের মেয়েটাকে কি আপনি কোনোভাবে চিনতেন? ওর সাথে কি আপনার কোনো সম্পর্ক ছিল? নান অফ ইয়োর বিজনেস।
পলের এই জবাবে এলিজা ভীষণ অপমানিত বোধ করে রাগে গজগজ করতে করতে স্থান ত্যাগ করে। পল এলিজাকে যেতে দেখে বিড়বিড় করে বলে, ঠিকই ধরেছেন আপনি মিস এলিজা, মিষ্টির সাথে আমার একটা সম্পর্ক রয়েছে, তাও যে সে সম্পর্ক না, জন্ম জন্মান্তরের সম্পর্ক। এক সপ্তাহ পর পুরো মার্সেই শহর মেতে উঠেছে উৎসবের আমেজে। আরেক সপ্তাহ পরে ক্রিসমাস। মার্সেই শহরে ক্রিসমাস অনেক বড় পরিসরে পালিত হয়। এখন থেকেই মার্সে সাধারণ লোকেরা ক্রিসমাসের প্রস্তুতি নিতে শুরু করেছে। অ্যালিসও তার ব্যতিক্রম নয়। সে আজ এসেছে ক্রিসমাস মার্কেটে। তার উদ্দেশ্য ক্রিসমাস উপলক্ষে কিছু শপিং করবে। নিজের গাড়িতে না এসে ইয়াসিনের ক্যাব বুক করে ক্রিসমাস মার্কেটে এসেছে সে। ইয়াসিন পুরোটা রাস্তা মুখ ভার করে এসেছে, অথচ তার এই গম্ভীর মুখটা দেখতে ভীষণ ভালো লাগছে অ্যালিসের। সে বিমোহিত দৃষ্টিতে তাকিয়ে ইয়াসিনের দিকে। অ্যালিসকে ক্রিসমাস মার্কেটে নামিয়ে দিয়ে ইয়াসিন অপেক্ষা করছিল তার ফিরে আসার জন্যে, কারণ অ্যালিস তার ক্যাব 3 ঘন্টার জন্য ভাড়া করেছে। ইয়াসিনের সময় কাটছিল উদাসীনভাবে, তাই সে ক্যাব থেকে নেমে বাইরে আসলো। অ্যালিস তখন কেনাকাটায় ব্যস্ত ছিল। এক পলক অ্যালিসের দিকে তাকিয়ে ইয়াসিন নিজের দৃষ্টি ফিরিয়ে নেয়। এমন সময় হঠাৎ করে চোখ ঘুরিয়ে মার্কেটের অন্য পাশে তাকাতেই অবাক হয়ে যায় ইয়াসিন, কারণ এখানে সে স্পষ্ট মিষ্টিকে দেখতে পায়। একটি বর্ণিল আলোকসজ্জার দোকানে কাজ করছিল মিষ্টি। তাকে দেখা মাত্র ইয়াসিন মিষ্টির কাছে ছুটে যায়। মিষ্টি ইয়াসিনকে দেখে অবাক হয়। ইয়াসিন হাঁপাতে হাঁপাতে বলে, আপনি এখানে কি করছেন মিষ্টি? আপনি জানেন আপনাকে 1 সপ্তাহ ধরে আমি কোথায় কোথায় খুঁজেছি? এমন সময় সেই দোকানের মালিক তথা একজন বৃদ্ধা বলে ওঠেন, তুমি কি এনাকে চেনো মা, শেরি? মিষ্টি দুদিকে মাথা নাড়িয়ে বলে, আপনাকে বলেছিলাম না, গ্র্যান্ডবারে এই মার্সেই শহরে যখন আমি এসেছিলাম তখন কিছু শুভাকাঙ্ক্ষী আমার পাশে দাঁড়িয়েছিল। ইনি সেই শুভাকাঙ্ক্ষী, মোহাম্মদ ইয়াসিন আল খলিলি। বৃদ্ধা হেসে বলেন। ওকে এখানে বসতে দাও। ইয়াসিন মিষ্টিকে উদ্দেশ্য করে বলে, আপনি আমার সাথে আমাদের বাড়িতে ফিরে চলুন মিষ্টি। আম্মু এবং আমিনা আপনাকে দেখে খুশি হবে। মিষ্টি বিনয়ের সাথে বলে, জি অবশ্যই, আমি শীঘ্রই তাদের সাথে দেখা করতে যাব, তবে এখন নয়, এখন আমার এই মার্কেটে কিছু জরুরি কাজ আছে। এখানে আপনার কি জরুরি কাজ মিষ্টি? মিষ্টি ব্যাপারটা এড়ানোর জন্য বলে, আপনার মা কেমন আছেন? আর আমি না? ওরা সবাই ভালো আছে, তবে আপনাকে দেখলে হয়তো আরো ভালো হয়ে যাবে। আর আপনি? মিষ্টির এহেন প্রশ্নে ইয়াসিন থতমত খেয়ে যায়। তার মুখ দিয়ে কোনো শব্দই বের হচ্ছিল না। এমন সময় অ্যালিস সেখানে এসে বলে, ইয়াসিন তুমি এখানে? আর আমি তোমাকে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি। আমার শপিং হয়ে গেছে, চলো এখন যাই এখান থেকে। কথা বলতে বলতে অ্যালিসের নজর যায় মিষ্টির দিকে। মিষ্টিকে দেখে সেও ভীষণ অবাক হয়। মিষ্টি ইয়াসিনকে উদ্দেশ্য করে বলে, আপনি এখন যান, আমি কাল পরশুর মধ্যে আপনার পরিবারের সাথে দেখা করে আসবো। অ্যালিস মিষ্টিকে প্রশ্ন করে, আপনি এতদিন কোথায় ছিলেন? ইয়াসিন আপনাকে কত খুঁজেছে। আমি মার্সেইতে ছিলাম, সঙ্গত কারণে আত্মগোপনে ছিলাম, তবে খুব শীঘ্রই আবার স্বাভাবিক জীবনে ফিরব। আশা করছি এখানকার কাজ শেষ করে শীঘ্রই নিজের দেশে ফিরতে পারবো। বলেই সে স্মিত হাসে। মিষ্টি ভূমধ্যসাগরের তীরের ওই ক্রিসমাস বাজারে কাজ করছিল। দোকানে ঘুরতে আসা সকল ব্যক্তিসহ আশেপাশে দৃশ্যমান সকল মানুষের দিকে তার তীক্ষ্ণ দৃষ্টি ছিল। দোকানের মালকিন বৃদ্ধা মিষ্টির উদ্দেশ্যে বলেন, কি হলো, তুমি কি কাউকে খুঁজছো? মিষ্টি বলে, না, কাউকে খুঁজছি না। আচ্ছা, ক্রিসমাসের আর কয়দিন বাকি? বৃদ্ধা ভেবে বলেন। এই তো আর মাত্র 2 দিন পরেই ক্রিসমাস। বৃদ্ধার কথা শুনে মিষ্টি মনে মনে কিছু একটা হিসাব নিকাশ করে, অতঃপর মনে মনে বলে, তাহলে আমার হাতে আর বেশি সময় নেই। চারিদিকে আরো ভালো নজর রাখতে হবে আমায়। যে কোনো সময় যে কোনো অঘটন ঘটে যেতে পারে। এই ভাবনা থেকে মিষ্টি বৃদ্ধাকে উদ্দেশ্য করে বলে, আপনি একটু এখানে থাকুন, আমি একটু আসছি। বলেই সে বাইরে আসে। একটু দূরে সরে এসে খেয়াল করে কোনো অনাকাঙ্ক্ষিত কিছু ঘটছে নাকি কোথাও। হঠাৎ করে মিষ্টি কারো একটা সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। ডান হাঁটুতে বেশ খানিকটা চোট পেয়ে সে আহ করে ওঠে। আর ঠিক সেই সময় কাছে পিঠে কোথাও একটা বিস্ফোরণের শব্দ শোনা যায়। মিষ্টি সজাগ হয়ে দাঁড়িয়ে বলে, তাহলে যার আশঙ্কা করছিলাম সেটা ঘটেই গেল। হে আল্লাহ, আপনি আমার সহায় হন, আমায় কিছু একটা করতেই হবে। ইয়াসিন অ্যালিসকে ক্যাবে নিয়ে তার বাসার সামনে নামিয়ে দিয়ে বলে, আপনার বাসায় এসে গেছি, এখন আপনি নামতে পারেন। অ্যালিস ঘড়ির দিকে তাকিয়ে বলে, কিন্তু আমি তো তোমার ক্যাব 3 ঘন্টার জন্য বুক করেছিলাম, আর 3 ঘন্টা হতে এখনো 5 মিনিট বাকি আছে। অ্যালিসের কথা শুনে ইয়াসিন বিরক্ত হয়, কিছুটা রাগী স্বরেই বলে, তো এখন কি এই 5 মিনিটের জন্য আপনাকে কোথাও ঘুরতে নিয়ে যেতে হবে? না, তার দরকার নেই। আমি বরং এই 5 মিনিট তোমার গাড়িতেই বসে থাকি, আরও 5টা মিনিট ধরে 2 চোখ ভরে তোমায় দেখি। ইয়াসিন এবার তীব্র রাগে ফেটে পড়ে নিজের আসন থেকে নেমে অ্যালিসকে গাড়ি থেকে টেনে নামায়।
ঘটনার আকস্মিকতায় অ্যালিস হতবিহ্বল হয়ে তাকিয়ে থাকে। ইয়াসিন তীব্র ক্রোধের সহিত বলে ওঠে, এই শোনেন, এতদিন আপনার অনেক নাটক আমি সহ্য করেছি, কিন্তু আর নয়। আজ আপনাকে একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই, আমার আপনার প্রতি কোনো আগ্রহ নেই। আপনি যদি ভেবে থাকেন এমন এমন কথা বলে আমার মন জয় করতে পারবেন, তাহলে আপনি বোকার স্বর্গে বাস করছেন। আমায় আপনার বা আপনার এইসব কথা নিয়ে কোনো ভাবান্তর নেই। আপনি এভাবে আমায় বিরক্ত করা থেকে বিরত থাকুন। আমার ধৈর্যের ভাত ভেঙে গেলে সেটা আপনার জন্য ভালো হবে না। ইয়াসিনের থেকে এহেন কথা শুনে অ্যালিস ব্যথিত স্বরে বলে, এভাবে কেন বলছো ইয়াসিন? আমাকে কি তোমার সত্যি একটুও ভালো লাগে না? কেন, আমি কি দেখতে অসুন্দর? আমার মধ্যে কি ভালো লাগার মতো কোনো কিছুই নেই? আমাকে কি একটুও ভালোবাসা যায় না? না, যায় না। হতে পারে আপনি সুন্দরী, হতে পারে আপনি গুণবতী, কিন্তু আপনার আর আমার মধ্যে কোনো কিছু হওয়া সম্ভব না। আর তাই আমি আপনাকে আজ শেষবারের মতন বললাম, এরপর থেকে আমার থেকে দূরত্ব বজায় রেখে চলবেন। অ্যালিসের চোখে জল চলে আসে। সে হাতের উল্টো পিঠে চোখের জলটুকু মুছে নিয়ে বলে, বেশ, আমি এখন থেকে তোমার থেকে দূরত্ব বজায় রেখে চলবো। এতেই যদি তুমি সুখী হও তাহলে তাই হবে। আমি আর তোমার ত্রিসীমানাতেও আসবো না। তবে একটা কথা জেনে রেখো, নিজের শেষ নিঃশ্বাস অবধি আমি শুধু তোমাকে আর তোমাকেই ভালোবেসে যাব। আমার এই ভালোবাসা মিথ্যা নয়। একদিন তুমিও সেটা উপলব্ধি করবে, দেখো। বলেই সে কাঁদতে কাঁদতে নিজের রুমের দিকে দৌড় দেয়। ইয়াসিন সেখানে দাঁড়িয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে, অতঃপর নিজের গাড়ি চালিয়ে রওনা দেয় বাড়ির দিকে। মার্চের ক্রিসমাস বাজারে আজ বেশ হট্টগোল লেগে গেছে। যতদূর জানা গেছে বিস্ফোরণটা বেশ লঘুমাত্রার ছিল এবং এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে এই ঘটনাতে অনেক মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। বেশ কয়েকজন সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছে। পুলিশের একটা টিম ঘটনার তদন্তে সেখানে উপস্থিত হয়েছে। তাদের মধ্যে ইমানুয়েল পলও ছিল। দূর থেকে ইমানুয়েল পলকে দেখতে পায় মিষ্টি, সাথে সাথে নিজের মুখটা নিকাবে আবৃত করে নেয়। মিষ্টি সরু চোখে ইমানুয়েলের দিকে তাকিয়েছিল। কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ সরিয়ে নেয়, অতঃপর নিজের দোকানে ফিরে যায়। সেখানে ওই বৃদ্ধ মহিলা মিষ্টিকে দেখে বলেন, তুমি ঠিক আছো তো? শুনলাম বাজারে নাকি একটা বিস্ফোরণ ঘটেছে। আমি তো ভয় পেয়ে গেছিলাম। তার মধ্যে আবার তোমাকে কোথাও না দেখতে পেয়ে আমার ভয় আরও বেড়ে গিয়েছিল। আচ্ছা, কে বা কারা এই ঘটনা ঘটালো? মিষ্টি তাকে আশ্বস্ত করে বলে, আমি একদম ঠিক আছি। পুলিশ এসেছে ঘটনা তদন্ত করতে। আশা করি এইসবের সাথে জড়িতরা ধরা পড়বে। এমন সময় কিছু পুলিশ সদস্য তাদের দোকানের সামনে আসে। তাদের মধ্যে একজন মিষ্টিকে আপাদমস্তক দেখে বলে, আপনি বোরকা কেন পরেছেন? আপনার মুখটা দেখতে চাই। আপনার বোরকাটা সরান তো। মিষ্টি তেমন কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে নিজের মুখ থেকে বোরখাটা সরিয়ে দেয়। মিষ্টিকে দেখেই তো দুজন পুলিশ সদস্য অবাক হয়ে যায়। তারা কিছু বলতে যাবে এমন সময় বাজারের মধ্যে আরও কিছু বিস্ফোরণের শব্দ শোনা যায়। সকলেই সজাগ হয়ে ওঠে। মানুষ এলোপাতাড়ি দৌড়াতে শুরু করে। মিষ্টি সাবধানে বৃদ্ধাকে আঁকড়ে ধরে বলে, আপনি আমার সাথে আসুন, আপনাকে নিরাপদ স্থানে পৌঁছে দিয়ে আসি আমি। বলেই সে বৃদ্ধাকে নিয়ে রওনা দেয়। এদিকে মার্সেই বাজারের পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। বিভিন্ন স্থানে হঠাৎ হঠাৎ বিস্ফোরণ ঘটছিল। পুলিশি নিরাপত্তা সত্ত্বেও সকালের চোখ এড়িয়ে এই ধরনের ঘটনা ঘটছিল। কে বা কারা রয়েছে এর পেছনে সেই নিয়ে কোনো তথ্য পাওয়া যায় না। ইমানুয়েল পল একজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে। এই লোকটাকে গত কয়েকদিন থেকে বাজারের চারিপাশে ঘুরঘুর করতে দেখা গেছে। ইমানুয়েল পল এই মুহূর্তে তাকে সরাসরি প্রশ্ন করে, বলুন, আপনি কি এসবের সাথে কোনোভাবে জড়িত? মিথ্যা বলার চেষ্টা করবেন না, না হলে আপনার বিপদ বাড়বে। আফ্রিকান বংশোদ্ভূত কৃষ্ণাঙ্গ ওই ব্যক্তিটি মুখ খোলে না, যা ইমানুয়েল পলকে আরও রাগিয়ে দেয়। সে ওই ব্যক্তিটিকে সজোরে একটা থাপ্পড় মেরে বলে, ভালো চাইলে মুখ খোলো, না হলে তোর বিপদ বাড়বে। এতক্ষণে লোকটা মুখ খুলে বলে, তবে রে, তোর এত বড় সাহস! ইমানুয়েল পল আর কিছু বলতে যাবে এমন সময় হঠাৎ করে বাজারে কিছু বন্দুকধারী ব্যক্তি প্রবেশ করে। তারা এলোপাতাড়ি গুলি ছুটতে শুরু করে। সবটা এতটাই তাড়াতাড়ি ঘটে যায় যে কেউ কিছু বোঝার কেউ কিছু বুঝে ওঠার আগে অনেকে প্রাণ হারায়। ইমানুয়েল পলের দিকেও কেউ একটা গুলি ছুঁড়ে মারে, তবে সঠিক সময়ে মিষ্টি এসে পলকে ধাক্কা দিয়ে রক্ষা করে। অতঃপর তাকে উদ্দেশ্য করে বলে, আপনি ঠিক আছেন তো রাফসান? মিষ্টির মুখে নিজের আসল নাম শুনে রাফসান হতবাক হয়ে যায়। মিষ্টি রহস্যময় একটা চাহনি দিয়ে বলে, এখনই এতটা অবাক হবেন না, এখনো অনেক অবাক হওয়া বাকি আছে আপনার। মিষ্টির দিকে অবাক চোখে তাকিয়েছিল রাফসান। তার চোখে ছিল নানান অজানা প্রশ্নের উত্তর জানার কৌতূহল। সেই কৌতূহল বাড়াতেই বোধহয় মিষ্টি একটু অস্পষ্ট স্বরে বলল, এদিকের সমস্যা মিটলে আশেপাশে কোনো ক্যাফেতে গিয়ে বসবেন, চলুন। সেখানে অনেক সত্য জানতে পারবেন আপনি।
রাফসানকে কথাটা বলে দ্বিধার মধ্যে ফেলে একটু সামনের দিকে এগিয়ে যায় মিষ্টি। রাফসানও কৌতূহলকে পাশে ঠেলে নিজের কাজের মনোযোগ দেওয়ার চেষ্টা করে। আপাতত তাকে এই সমস্ত বন্দুকধারী সন্ত্রাসীদেরকে ঠেকাতে হবে। কফি শপে মুখোমুখি বসে আছে মিষ্টি এবং রাফসান। দুজনের মুখে কোনো কথা নেই। দীর্ঘ সময় নীরবতা ভেঙে মিষ্টি বলে ওঠে, আপনার সাথে আমার বিয়ে হওয়া, তারপর আমার মার্সেইতে আসা, আপনার সাথে কাকতালীয়ভাবে দেখা হয়ে যাওয়া, সবটাই ছিল আমার পূর্ব পরিকল্পনার অংশ। রাফসান স্তম্ভিত হয়ে মিষ্টির দিকে তাকায়। মিষ্টি কফির মগে একটা চুমুক দিয়ে বলে, আপনি হয়তো জানেন যে আমার বাবা মোর্শেদ চৌধুরী একজন নামী বিজনেসম্যান, তবে তার আরও একটা গোপন পরিচয় আছে। তিনি একজন আন্ডারকভার ডিটেকটিভ এজেন্সির সদস্য, যিনি নিজের পরিচয় লুকিয়ে দীর্ঘদিন যাবৎ চতুরতার সাথে গোয়েন্দাগিরি করে এসেছেন। এমনকি তার পরিবারের লোকজনও এই ব্যাপারে জানতো না। আমি নিজেও জেনেছি আমার 17 বছর বয়সে, তাও আকস্মিকভাবে। রাফসান শিকদার বলেন, তার মানে তোমার বাবার মাধ্যমেই কি তুমি এই মিশন সম্পর্কিত তথ্য পেয়েছো? মিষ্টি মাথা নাড়িয়ে বলে, অনেকটা সেরকমই বলা চলে। একদিন বাবার রুমে প্রবেশ করে তার বিছানার উপর একটা ফাইল দেখে কৌতূহলবশত সেটা খুলে ফেলি আমি। আর তখনই আমার বাবার আসল পরিচয় সম্পর্কে আমি জানতে পারি। বাবা এমনিতে এমন ভুল করার মানুষ নয়, কিন্তু সেই দিন তার তাড়াহুড়োয় এই ভুলটা আমাকে সত্যের সামনে নিয়ে আসে। অতঃপর আমি বাবার কাছে এ ব্যাপারে জানতে চাই। তখন বাবা আমায় সবটা খুলে বলে যে কিভাবে কিছু মানুষ পরিকল্পনা করছে আমাদের এই সুন্দর পৃথিবীটাকে ধ্বংস করে দেবার, আর কিভাবে কিছু সাহসী ব্যক্তি পৃথিবীকে এই সম্ভাব্য বিপদের হাত থেকে রক্ষা করতে গোপন মিশন শুরু করেছে। বাবার কাছ থেকেই আমি এইসব তথ্য সম্পর্কে জানতে পারি। এইসব জেনে আমি অবাক হয়ে যাই। তবে আমার মনেও হঠাৎ করেই ইচ্ছে ভেসে ওঠে এই মিশনে যোগ দেওয়ার। বাবাকে এই ব্যাপারে জানাতেই তিনি আমার সাথে সাথে নিষেধ করে দেন, কারণ এই মিশনে জীবনের অনেক ঝুঁকি আছে। তাছাড়া তিনি ভাবেন আমি এই মিশনের জন্য যথেষ্ট প্রস্তুত নই। কিন্তু আমি ছোটবেলা থেকে বেশ একরোখা ছিলাম, তাই আমার জেদের কাছে বাবার বারণ বেশিক্ষণ টিকলো না। একসময় বাবাই আমায় অনুমতি দিয়ে দিলেন এই মিশনে যুক্ত হবার। তারপর থেকেই আমি নিজেকে এই মিশনের উপযুক্ত করে গড়ে তোলার জন্য গোপনে ট্রেনিং নিতে শুরু করি। দীর্ঘ 5টা বছর আমি এই মিশনের জন্য নিজেকে প্রস্তুত করেছি। অতঃপর আমি সুযোগটা খুঁজতে থাকি কিভাবে এই মিশনে সম্পৃক্ত হব। বাবা আমাকে জানায় এই মিশনে আমাকে ফ্রান্সে পাঠানোর জন্য সিলেক্ট করা হয়েছে, বিশেষ করে ফ্রান্সের মার্সেই শহরে। কেননা এই শহরে অনেক পারমাণবিক স্থাপনা থাকায় সেই সকল সন্ত্রাসীদের অন্যতম প্রধান টার্গেট ভূমধ্যসাগরের তীরবর্তী এই মার্সেই শহর। তবে আমার এই মিশনে যোগ দেওয়াটা এতটাও সহজ ছিল না, কারণ আমার মা তখনও অবধি এ ব্যাপারে কিছুই জানতেন না। তিনি বাবার আসল পরিচয়টাও জানতেন না, তাই তার কাছ থেকে সবটা লুকিয়ে আমার এইভাবে মার্সেই শহরে আসাটা সম্ভব ছিল না। এসবের জন্যই মূলত আমি বাবাকে বলি কোনো একটা উপায় বের করতে। এমন সময় বাবা আপনার ব্যাপারে জানতে পারেন যে আপনি এই মিশনের সাথে যুক্ত। আর যেহেতু আপনার বাবার সাথে আমার বাবার আগে থেকেই একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, তাই তার খাতিরেই আমাদের বিয়েটা ঠিক করেন উনি। সবটা পরিকল্পনা মাফিকই চলে। আপনি আমায় বিয়ে করার পর মার্সেইতে চলে আসেন। অতঃপর আমি অবলা নারী হওয়ার অভিনয় চালিয়ে যাই। মাসখানেকের মধ্যে আপনার মৃত্যুর খবর আসতেই আমি এই সুযোগের সদ্ব্যবহার করি। আপনাকে খোঁজার কথা বলে আমি মার্সেই শহরে পা রাখি। এটা বলাই এই মার্সেই শহরে আসার একটা অজুহাতও পাওয়া গেছে, আর কেউ কিছু সন্দেহও করেনি এতে। রাফসানের কাছে এবার সবটা ধীরে ধীরে পরিষ্কার হতে থাকে। সে এবার মিষ্টির উদ্দেশ্যে বলে, তুমি তো দেখছি অনেক বুদ্ধিমতী। আমি ভাবতেও পারিনি তুমি এতটা ধুরন্ধর বের হবে। মিষ্টি একটা রহস্যজনক হাসি দিয়ে বলে, আমার ধুরন্ধতা সম্পর্কে আপনার কোনো আইডিয়াই নেই। আপনি আপনার মাকে যেই চিঠি দিয়েছিলেন সেখানে তো শুধু এটাই লিখে রেখেছিলেন যে আপনাকে ভুলে নতুন জীবন শুরু করি। এদিকে আমার একটা বিশেষ গুণ আছে জানেন, আমি মানুষের হাতে লেখা হুবহু নকল করতে পারি। এই গুণটাকে কাজে লাগিয়ে আমি মার্সেইতে আপনার গোপন মিশনে থাকার কথা আর আপনাকে খুঁজতে যাওয়ার কথাটা জুড়ে দেই। আর এতেই মার্সেইতে আসার আরও শক্তপোক্ত কারণ দাঁড় করাতে পারি। তারপরে এখানে এসে নিজের মোবাইল ফোনটা ফেলে দিই, যেন বাইরের দুনিয়ার সাথে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। নিজেরই ঠিক করা লোককে দিয়ে নিজের পাসপোর্ট, ভিসা সব কিছু অপহরণ করাই, কারণ আমি চাইনি এখানে কোনোভাবে আমার আসল পরিচয়টা প্রকাশ পাক। রাফসান শিকদার মিষ্টিকে জিজ্ঞাসা করে, তাহলে ইয়াসিন আল খলিলিদের সাথে তোমার দেখা হওয়া থেকে শুরু করে বাকি ঘটনার মানে কি? মিষ্টি দীর্ঘশ্বাস ফেলে বলে, জানি না, এ ব্যাপারে আমি আন্দাজ করিনি কিছুই। যখন আমি নিজের পাসপোর্ট, ভিসা সব ছিনতাই করাই,
তখনই ভেবে নিয়েছিলাম মার্সেইতে আন্ডারগ্রাউন্ড হয়ে থাকবো। কিন্তু কোথা থেকে যেন ইয়াসিন নামক ব্যক্তিটার সাথে দেখা হয়ে গেল হঠাৎ। উনি আমার দিকে সাহায্যের হাতটা বাড়িয়ে দিলেন। আর তারপর তো এত কিছু ঘটে গেল। ছেলেটা ভীষণ ভালো জানেন, আর ওনার পরিবারও। মিষ্টির মুখে এভাবে অন্য একটা ছেলের প্রশংসা শুনে রাফসান শিকদার বেশ জেলাস হয়। সেটা তার মুখ চোখ দেখেই বোঝা যাচ্ছিল। মিষ্টিও সেটা বুঝতে পেরে মনে মনে হাসে। এদিকে রাফসান গম্ভীর স্বরে বলে, কিন্তু এলিজা যে তোমায় সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করলো, এর মানে কি? মিষ্টি হেসে বলে, মিস এলিজার সাথে আমার এখানে আসার সাথেই আগেই যোগাযোগ হয়েছিল। আমি চাইনি আমাকে এখানে কেউ সন্দেহ করুক যে আমি কোনো গোপন মিশনে আছি, বিশেষ করে সন্ত্রাসীরা। আর সেই জন্যই নিজের পরিচয়টা লুকাতে এই নাটকটা করেছি। আর এর ফলটাও হাতে নাতে পেয়েছি। যখন এখানকার সন্ত্রাসীরা বুঝতে পেরেছে পুলিশ আমায় সন্ত্রাসী বলে সন্দেহ করছে, তখন তারা আমাকে ফাঁসানোর জন্য আমার ব্যাগে গ্রেনেড রেখে দেয়। আমি তো অল্পের জন্য তাদের ধরেও ফেলেছিলাম, কিন্তু চোখের নিমিষেই তারা যেন হারিয়ে গেল। তারপর না জানি কে রেল স্টেশন থেকে আমার কিডন্যাপ করেছিল। তবে সেই সময় আমার আবছা আবছা জ্ঞানে আমি কিছুটা কথা শুনি। তারা পরিকল্পনা করেছিল ক্রিসমাসের কিছুদিন আগে মার্সেইয়ের এই ক্রিসমাস বাজারে হামলা করার। আর এটা শুনেই মূলত আমি এই বাজারে চলে আসি, যাতে করে সম্ভাব্য বিপদ থেকে বাঁচতে পারি। আর ভূমধ্য সাগরের তীরে তোমায় কে গুলি করেছিল, এই ব্যাপারে কিছু জানো? না, এটাও একটা অমীমাংসিত রহস্য। তবে এইসব রহস্যের সমাধান খুব শীঘ্রই হবে। আমার মনে হয় এই সন্ত্রাসীরা এবার ক্রিসমাসের দিন বড় কোনো হামলার পরিকল্পনা করছে। আমাদের এক্ষুনি দ্রুত অ্যাকশন নিতে হবে যাতে তাদের ঠেকাতে পারি আমরা। ঠিক বলেছ তুমি। আমাদের মিশনের সবথেকে গুরুত্বপূর্ণ সময় এসে গেছে। মিষ্টি ও রাফসান একসাথে বসে কিছু সময় কথা বলে। অতঃপর মিষ্টি বলে ওঠে, আমি তাহলে এখন উঠি? রাফসান জানতে চায়, কোথায় যাবে এখন তুমি? আমাকে এখন এই বাজারেই অবস্থান করতে হবে। এখানে নজর রেখে দেখতে হবে যদি ওদের পরবর্তী গতিবিধি সম্পর্কে কোনো তথ্য পাই আমি। রাফসান কিছুটা উদ্বিগ্ন স্বরে বলে, এখানে থাকাটা এতটা নিরাপদ নাও হতে পারে। এমনিতেই তোমার উপরে একবার প্রাণঘাতী হামলা হয়েছিল। যদি আবারও ওরা তোমার ক্ষতি করার চেষ্টা করে। এই মিশনে তো সব পিছুটান ভুলেই নাম লিখিয়েছিলাম আমরা, মিস্টার রাফসান। তাহলে এখন কি আর এত ভয় পেলে চলবে? মিষ্টির এই কথার পরে রাফসান আর কিছু বলতে পারে না। তবে তার মিষ্টির জন্য চিন্তাও দূর হচ্ছিল না। অনেক ভেবে রাফসান বলে, আমি এদিকে নজর রাখছি। নতুন কোনো তথ্য পেলে সেই অনুযায়ী ব্যবস্থা নেব। আপাতত তুমি আমার সাথে চলো। কিন্তু কোনো কিন্তু নয়। এই মিশনটা সফলভাবে শেষ করতে হলে আমাদের দুজনকেই সুস্থ থাকতে হবে, সেটা মাথায় রেখো। মিষ্টি আর অমত করতে পারে না। অতঃপর রাফসান মিষ্টিকে নিজের গাড়িতে করে ভূমধ্য সাগরের তীরের রাস্তার ধারে নিয়ে যেতে থাকে। মিষ্টি গাড়ির জানালা দিয়ে মার্সেই বন্দরের দৃশ্যগুলো দেখছিল। এদিকে রাফসান গাড়ি চালাতে চালাতে বারবার আর চোখে মিষ্টিকে দেখছিল। এই মেয়েটাকে বিয়ে করেই দেশে ফিরে চলে এসেছিল সে। বাবার বন্ধু হওয়া সত্ত্বেও কখনো সেরকম কথা বা দেখা সাক্ষাৎ হয়নি। অথচ বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে মার্সেইতে সাক্ষাতের পরই এই মেয়েটার প্রতি এক আকাশ সমান মায়া অনুভব করছে রাফসান। এই কথা ভাবতেই রাফসান একটা দীর্ঘশ্বাস ফেলে। আসলে কি সব পিছুটানের ঊর্ধ্বে যাওয়া সম্ভব মানবজাতির পক্ষে? এরই মধ্যে মিষ্টি হঠাৎ করে বলে ওঠে, আচ্ছা, আপনার কি মনে হয় এরপর কি ওই সমস্ত সন্ত্রাসীরা আরো ভয়াবহ কোনো পরিকল্পনা করছে? আগের পরিকল্পনা ব্যর্থ হওয়ায় এখন নতুন করে তারা কি ভাবতে পারে? আরো ভয়াবহ কিছু কি ঘটতে পারে তারা? এ ব্যাপারে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তবে আমি যতদূর শুনলাম, গোটা মার্সেই শহর জুড়ে ক্রিসমাসের সময়টা রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং শহর জুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা প্রণয়ন করেছে। ফ্রান্স সরকার গোটা ব্যাপারটা নিয়ে বেশ নড়েচড়ে বসেছে। ব্যাপারটাকে গুরুত্ব নিয়েই দেখছে তারা। আশা করি বড় কোনো দুর্ঘটনা এড়ানো যাবে। মিষ্টি তবুও নিশ্চিত হতে পারেন। এদিকে রাফসান একটা ডুপ্লেক্স বাড়ির সামনে এসে গাড়ি থামিয়ে বলে, নামো এখন। মিষ্টি গাড়ি থেকে নেমে অবাক হয়ে বলে, এটা কার বাড়ি? আমার কি মানে ইন্সপেক্টর ইমানুয়েল পলের। ইমানুয়েল পল বলতে ফ্রান্সে আসলে একজন ছিলেন। যতদূর শুনেছি তিনি বেশ সাহসী এবং দুর্ধর্ষ পুলিশ অফিসার ছিলেন। তবে কিছু বছর আগেই হঠাৎ করে তিনি নিখোঁজ হয়ে যান। তিনিও এই মিশনের সাথে যুক্ত ছিলেন। আর আমাকে যখন ফ্রান্সে পাঠানো হয় তখন তার পরিচয় পাঠানো হয়। মিষ্টি রাফসানের কথা শুনে খানিক অবাক হয়। রাফসান মিষ্টিকে বলে, আর কতক্ষণ এভাবে বাইরে দাঁড়িয়ে থাকবে? ভেতরে চলো।
আচ্ছা। অতঃপর দুজনেই বাড়ির ভেতরে পা রাখে। মিষ্টিকে একটা সোফায় বসতে বলে রাফসান ভেতরে চলে যায়। অতঃপর নিজের পোশাক পরিবর্তন করে বাইরে এসে মাথা চুলকে বলে, তোমার পরার মতো কোনো পোশাক নেই আমার কাছে, বাইরে থেকে হয়তো কিনতে হবে। ব্যাপার না। আচ্ছা চলো আমরা লাঞ্চটা করে নিই একসাথে। আসলে এখানে সব কাজ আমার নিজেকেই করতে হয়। রান্না বান্নায় তো আমি অতটা পটু না। কোনো রকম একটু চিকেন স্ট্যু বানিয়েছি, একটু খেয়ে দেখতে পারো। আশা করি খারাপ হবে না খেতে। আর রাজি না থাকলে বলতে পারো, আমি বাইরে থেকে খাবার অর্ডার দেই। থাক, তার কোনো প্রয়োজন নেই, আমি আপনার বানানো খাবারই খাবো। মিষ্টির এই কথায় রাফসান হালকা হাসে। অতঃপর মিষ্টিকে ডাইনিং টেবিলে বসতে বলে। রাফসান নিজেই মিষ্টিকে সব খাবার পরিবেশন করে দেয়। অতঃপর নিজেও খেতে বসে। মিষ্টি রাফসানের চিকেন স্টুটা বেশ আয়েশ করেই খাচ্ছিল। রাফসান জিজ্ঞাসা করে, কেমন হয়েছে চিকেন স্টুটা? দারুণ, আমার তো খুব ভালো লেগেছে। আপনি বেশ ভালোই রান্না করেন। পাম দিচ্ছ? আরে না, সত্যি আমি নিজেও এত ভালো রান্না করতে পারি না। এত ভালো কেন, আমি তো কিছুই করতে পারি না বলতে গেলে। আহারে, আমার কত শখ ছিল বউয়ের হাতে রান্না খাওয়ার, আর আমার বউ কিনা বলছে সে তেমন ভালো রান্নাই পারে না। কথাটা বলেই থেমে যায় রাফসান। মিষ্টির মুখে খানিক অস্বস্তি লক্ষ্য করে সে। মিষ্টি হঠাৎ করে বলে ওঠে, কোনো ব্যাপার না, আমি খুব শীঘ্রই ভালো কিছু শেখার চেষ্টা করব। অতঃপর আপনাকে সেই খাবারটা বানিয়ে খাওয়াবো। শুনেছি ফ্রান্সে অনেক সুন্দর সুন্দর ডিশ রয়েছে। যত যাই বলো, আমার কাছে বাঙালি খাবারই সেরা। সে তো হবেই। এরপর দুজনে হাসি মজা গল্পে মেতে ওঠে। ক্রিসমাসের আর মাত্র একদিন বাকি। গোটা মার্সেই শহর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা অনেক জোরদার করা হয়েছে। মিষ্টি ও রাফসান আজ বেরিয়েছে একসাথে। মার্সেই সারা রাস্তা জুড়ে নানান বর্লিন আলোকসজ্জায় সজ্জিত রয়েছে। এত উৎকণ্ঠার মাঝে উৎসবের আমেজে তেমন ভাটা পড়েনি। যদিও মানুষের আনাগোনা কিছুটা কম, তবে পরিস্থিতি বেশ শান্ত এবং স্বাভাবিক। মিষ্টি খেয়াল করলো হালকা হালকা তুষার এসে পড়ছে তার শরীরে। রাফসান সতর্ক কণ্ঠে বলে, মনে হচ্ছে এখন তুষারপাত হবে, চলো আমরা নিরাপদ কোনো স্থানে যাই। মিষ্টি রাফসানের হাতটা শক্ত করে আঁকড়ে ধরে বলে, আমার খুব ইচ্ছা ছিল তুষারপাত দেখার। একটু অপেক্ষা করবেন কি? এখানে থেকে আমি তুষারপাতের অনুভূতিটা নিতে চাই। বেশ। কিছু সময়ের মধ্যে আকাশ বেয়ে তুষার বর্ষিত হতে থাকে। তুষারপাত হতে দেখে মিষ্টি এখন বাচ্চাদের মতো খুশি হয়। রাফসান শুধু মুগ্ধ চোখে মিষ্টিকে দেখে যায়। ধীরে ধীরে তুষারপাতের পরিধি বাড়ে। মিষ্টির এবার ঠান্ডা লাগতে পারে ভেবে রাফসান বলে, এবার চলে এসো, বেশিক্ষণ এভাবে থাকা ঠিক নয়। আর একটু থাকি না। রাফসান মিষ্টির হাত ধরে হ্যাঁচকা একটা টান দেয়, যার ফলে মিষ্টি একদম তার বুকের উপর এসে পড়ে। মিষ্টি সেখান থেকে রাফসানের হৃদস্পন্দন অনুভব করতে পারছিল। তার নিজের হৃদস্পন্দনও যেন দ্বিগুণ হচ্ছিল। ধীরে ধীরে সে মুখ তুলে তাকায়। রাফসানও কিছুটা ঝুঁকে আসে। তাদের মধ্যে আর অল্প কিছুই দূরত্ব ছিল। দুজনাই দুজনের নিঃশ্বাস অনুভব করতে পারছিল। এই তুষারপাত যেন তাদের জন্য আরো বেশি প্রেমময় পরিবেশ তৈরি করে দিচ্ছিল। রাফসান এবার নিজের ঠোঁট মিষ্টির ঠোঁটের আরো কাছে নিয়ে আসে। আরেক মুহূর্ত সময় নষ্ট না করে মিষ্টির ঠোঁটের মধ্যে ঠোঁট ডুবিয়ে দেয়। ঘটনার আকস্মিকতায় মিষ্টি নিজের দুচোখ বন্ধ করে নেয়। মিষ্টি ও রাফসানের এই প্রণয় চলে তুষারপাতের তালে। দুজনে যেন একে অপরের মাঝে হারিয়ে যায়। মিষ্টির হুঁশ ফিরতেই সে রাফসানের থেকে দূরে সরে আসে। রাফসানও হঠাৎ এমন কাণ্ডে হতবিহ্বল হয়ে গেছিল। আবেগের বশে পরিবেশ পরিস্থিতি সবকিছুর কথাই তারা ভুলতে বসেছিল। মিষ্টি এখন বেশ খানিকটা লজ্জা পাচ্ছে, সাথে রাফসানও বেশ অস্বস্তিকর অনুভব করছে। পরিস্থিতি স্বাভাবিক করতে রাফসান বলে ওঠে, আমাদের মনে হয় এখন ফেরা দরকার, তুষারপাত বাড়ছে। মিষ্টি মাথা দুদিকে নাড়িয়ে বলে, জি চলুন। অতঃপর দুজনে চুপচাপ কিছুটা সামনে এগিয়ে আসে। দুজনে এতটা বিব্রত বোধ করছিল যে সারাটা রাস্তা তারা আর কোনো কথাই বলে না। মিষ্টি ও রাফসানের ডুপ্লেক্স বাড়িটায় ফিরে এসেছে। দুজনের গায়ে তুষার মাখা। রাফসান মিষ্টিকে বলে, তোমার তো এর আগে কখনো তুষারপাতের অভিজ্ঞতা হয়নি, তাই কিছু মেডিসিন খেয়ে নিও, না হলে অসুস্থ হয়ে যেতে পারো। মিষ্টি হালকা হেসে বলে, ঠিক আছে। বলেই সে ঘরের দিকে পা বাড়ায়। মিষ্টি চলে যেতে রাফসান একটা দীর্ঘশ্বাস ফেলে। তখনকার ঘটনাটা না চাইতে বারবার তার মনে পড়ে যাচ্ছে। এসব ভাবনা কাটিয়ে নিজের ফোনটা বের করে একটা নম্বর ডায়াল করে কল লাগায় রাফসান। কিছুক্ষণ রিং হবার পর ফোনটা রিসিভ হতে সে বলে ওঠে, আমার সাথে এখনই দেখা করতে চলে আসুন। এখনই মানে এখনই, আমি চাই না আর বেশি দেরি হোক। আর জায়গাটা আপনি জানেনই, আমাদের গোপন ডেরায়। অতঃপর সে ফোনটা রেখে চোয়াল শক্ত করে বলে, এবার সমস্ত সত্যটা আমায় যে করে হোক জানতে হবে। রাফসান একটা চেয়ার দখল করে বসে আছে। তার সামনেই বসে আছে তার সেই গোয়েন্দা সহযোগী। রাফসান বেশ শক্ত স্বরেই তাকে জিজ্ঞাসা করে, আপনি কি আমার থেকে কিছু লুকাচ্ছেন? বিপরীত পার্শ্বে বসে থাকা ব্যক্তিটি উত্তর দেয়, হঠাৎ আপনার এমন কেন মনে হলো? আমার কেন জানি খটকা লাগছে আপনার উপর। আপনি এর আগে আমাকে যথাসময়ে অনেক সঠিক তথ্য দিয়েছেন।
আপনার বুদ্ধিমত্তা এবং ক্ষমতা সম্পর্কে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই, কিন্তু কিছুদিন থেকে খেয়াল করছি আপনি অনেক তথ্যই গোপন করে চলেছেন। এই সন্ত্রাসী দলের মার্সেই শহরের প্রধানকে, সেই সত্য আপনার অনেক আগেই পাওয়ার কথা ছিল, কেননা ক্রিসমাস বাজারে যেদিন হামলা হলো সেদিনই তাকে ধরার প্রায় 80% কাজ হয়ে গেছিল। কিন্তু তারপর থেকে কিভাবে যেন আপনি ব্যাপারটা ধামাচাপা দিয়ে দিলেন। ব্যাপারটা আমার কাছে ঠিক লাগছে না। আপনি ভুল ভাবছেন, আমি কিছুই লুকাচ্ছি না। আর আমি কেনই বা কিছু লুকাতে যাব বলুন? আমিও সেটাই ভাবছি, কিন্তু কি জানেন, আমার মনে হচ্ছে আপনি আসল অপরাধীকে আড়াল করতে চাইছেন। সত্যি কি এমন কিছু? আর যদি এমনও হয় তাহলে তার কারণ কি? অপরাধী কি আপনার খুবই কাছের কেউ? না, তেমন কিছু না। আচ্ছা, আপনি থাকুন, আমার কিছু জরুরি কাজ আছে। কাল ক্রিসমাস, তার প্রিপারেশন নিতে হবে তো। বলেই সেই ব্যক্তিটি বের হতে যাবে এমন সময় রাফসান বলে উঠল, কোনো সত্য লুকিয়ে যদি আপনি অপরাধীকে সুযোগ করে দেন, তাহলে কি আপনিও সেই অপরাধের ভাগ নিতে হবে এবং এই অপরাধের কর্মফল আপনাকে ভোগ করতে হবে, যা নিশ্চয়ই আপনার জন্য ভালো হবে না। গোয়েন্দাটি কোনো কিছু না বলে বেরিয়ে গেল। আর ঠিক এমন সময় সেখানে এসে প্রবেশ করলো মিষ্টি। মিষ্টিকে হঠাৎই দেখে রাফসান বলে উঠল, তুমি হঠাৎ এখানে কেন? আপনি কার সাথে কথা বলছিলেন? আমি মনে হয় একটা মেয়ের কণ্ঠস্বর শুনলাম। কে ছিল এখানে? তেমন কেউ না। আপনি কি আমার থেকে কিছু লুকাচ্ছেন? যদি গোপনীয় কিছু হয় তাহলে নাই বলতে পারেন, তবে মিথ্যে বলবেন না প্লিজ। আসলে মিষ্টি, আমাদের এই মিশনে অনেক গোপন কাজ করতে হয়। অনেকেই মিশনে নিযুক্ত, তাই সবকিছু এত সহজে প্রকাশ্যে আনা ঠিক নয়। বুঝতেই পারছো, এই মিশনটার উপর পুরো পৃথিবীর নিরাপত্তা নির্ভর করছে। ঠিক বলেছেন আপনি। আচ্ছা চলুন, ডিনার করে নেবেন। আচ্ছা চলো। পুরো মার্সেই শহরে আজ একটু বেশি আলোকসজ্জা। ক্যালেন্ডারের তারিখ অনুযায়ী আজ 25শে ডিসেম্বর, অর্থাৎ খ্রিস্টানদের সব থেকে বড় ধর্মীয় অনুষ্ঠান ক্রিসমাস আজ। ইউরোপের শহরগুলোতে ক্রিসমাস বেশ জাঁকজমকভাবে পালিত হয়, মার্সেও তার ব্যতিক্রম নয়। তবে এবার ক্রিসমাসটা একটু ব্যতিক্রম। নিরাপত্তার খাতিরে পুরো শহর জুড়ে কঠোরভাবে পালিত হচ্ছে ক্রিসমাস। অ্যালিস মনমরা হয়ে নিজের ঘরের জানালার পাশে বসেছিল। আজকের মতো এত বেশি একটা আনন্দের দিনেও তার মনে যেন কোনো খুশি নেই। এমনি সময় ক্রিসমাস তার জীবনে আনন্দধারা নিয়ে এলেও এই বছর তার মন মেজাজ একদম ভালো নেই। তার বাবা মিস্টার লুই কিছু জরুরি কাজে এখন বাইরে গেছেন। এলিজাও নিজের কাজে ব্যস্ত। আর সর্বোপরি এলিসার ভালোবাসার মানুষটা ইয়াসিনের থেকে পাওয়া প্রত্যাখ্যান অ্যালিসকে ভেতর থেকে একদম কুড়ে কুড়ে খাচ্ছে। অ্যালিস নিজের মনের দুঃখে চোখের জল ফেলে বলে, আমায় ক্ষমা করে দিও যিশু, তোমার জন্মদিনটা এবার আর আমি মনোযোগ দিয়ে পালন করতে পারবো না। আমার মনের অবস্থা যে একদম ভালো নেই। তবে ছোটবেলা থেকে অ্যালিসের একটা স্বভাব আছে, যদিও সে তেমন একটা ধার্মিক নয়, তবে ক্রিসমাসের দিনটা সে সারাদিন চার্চে গিয়ে প্রার্থনা করে কাটায়। আজও তার ব্যতিক্রম ঘটতে দিতে চায় না অ্যালিস। আর তাই তো এত মন খারাপের মাঝেও কোনো রকমে তৈরি হয়ে রওনা দিতে চলেছে চার্চের উদ্দেশ্যে। অ্যালিসের আবার খুব একটা ভিড়ভাট্টাও ভালো লাগে না, তার পছন্দ শান্ত পরিবেশ। এজন্য সে মার্সের একদম ভিন্ন প্রান্তে ছোট্ট শহরতলিতে অবস্থিত সেন্ট ক্যাথেড্রাল গির্জায় যাওয়ার কথা ভাবছে। সেখানকার পরিবেশ বেশ শান্ত এবং শহর থেকে খানিকটা দূরে অবস্থিত হওয়ায় তেমন লোক সমাগমও হয় না। অ্যালিস আর বেশি না ভেবে তৈরি হয়ে নিল। সম্পূর্ণ তৈরি হয়ে সেন্ট ক্যাথেড্রাল গির্জার উদ্দেশ্যে রওনা দিল অ্যালিস। দীর্ঘ 40 মিনিট যাত্রার পরে অবশেষে সে পৌঁছে গেল কাঙ্ক্ষিত গন্তব্যে। গির্জার সামনের সাদা মার্বেলের সিঁড়িতে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকলো অ্যালিস। সারা শহর ক্রিসমাসের আলোকসজ্জায় ভরে গেলেও এখানে পরিবেশটা অনেকটাই শান্ত, অনেক নির্জন। বাতাসে যেন বিষাদের সুর ভেসে বেড়াচ্ছে। সে ধীরে ধীরে ভেতরে প্রবেশ করলো। গির্জার ভেতর হাতে গোনা কয়েকজন মানুষ বসে প্রার্থনা করছে। মোমবাতির আলোয় মৃদু স্বর্ণালী আভা ছড়াচ্ছে পুরো চত্বর। অ্যালিস সামনের সারিতে বসে চোখ বন্ধ করলো। হে ঈশ্বর, তুমি কি সত্যি আমার কষ্ট অনুভব করছো? যদি করো তবে আমার হৃদয়ের ভার একটু লাঘব করে দাও। আমি তোমার কাছে কিছু চাই না, শুধু একটু শান্তি চাই। মনের মধ্যে বলল সে। এমন সময় গির্জার পেছনের দরজাটা ধীরে ধীরে খুলে গেল। হালকা বাতাসের সাথে কারো আসার শব্দ শোনা গেল। অ্যালিস চোখ খুলে তাকাতেই চমকে গেল। কিছু বন্দুকধারী সন্ত্রাসী প্রবেশ করেছে চার্চে। তারা এসে এলোপাতাড়ি চার্চে গুলি চালাতে শুরু করলো। পুরো চার্চে এক মুহূর্তে যেন হট্টগোল লেগে যায়। সবাই যে যার মতো ছুটছিল। চার্চে যে 15-20 জন মানুষ ছিল তার মধ্যে 7-8 জন ইতিমধ্যেই গুলিবিদ্ধ হয়েছে। বাকিরাও প্রাণ বাঁচাতে ছুটছে। অ্যালিস এক কোণে দাঁড়িয়ে আছে, ভয়ে তার অন্তরাত্মা কাঁপছে। এমন সময় হঠাৎ এক বন্দুকধারী তার দিকে এগিয়ে এসে তার মাথায় বন্দুক তাক করে। অ্যালিস তার চোখের দিকে তাকায়। ওই চোখ দুটো সে চিনে। নিমিষেই তার চোখ বেয়ে জল পড়তে লাগলো। সে অস্ফুট স্বরে বলে উঠল,
তুমি সন্ত্রাসী। অ্যালিস অবাক হয়ে তাকিয়েছিল তার মাথায় বন্দুক তাক করা ব্যক্তিটির দিকে। তার মুখ দিয়ে কোনো কথা বেরিয়ে হচ্ছিল না। অ্যালিস আজ ভীষণ অবাক হয়ে গেছে। সে কখনো ভাবতেও পারেনি যে এই লোকটাকে সে ভালোবেসেছে সে কিনা এত বড় সন্ত্রাসী বের হবে। অ্যালিস বলে ওঠে, এটা সত্যি হতে পারে না। ততক্ষণে পুরো চার্চটা যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। চারিদিকে রক্ত এবং নিথর দেহ। এত সব কিছুর পরেও অ্যালিসের পুরো নজর তার সামনে দাঁড়ানো ব্যক্তিটির দিকে। অ্যালিসের চোখ থেকে টুপটাপ অশ্রু পড়তে লাগলো। অন্যদিকে ব্যক্তিটি তখন অনেকটা স্থির। অন্য একজন মুখোশধারী ব্যক্তি এসে বলল, দাঁড়িয়ে আছো কেন? এই মেয়েটাকেও শেষ করে দাও। এমন সময় হঠাৎ করে পুলিশের গাড়ির সাইরেন বেজে উঠতে সন্ত্রাসীর দল সচেতন হয়ে যায়। এতক্ষণ ধরে বন্দুকের মুখে থাকা অ্যালিসও সাহস করে বলে ওঠে, এটা কি সত্যি তুমি ইয়াসিন? কিন্তু এটা কিভাবে হতে পারে? আমি যে ইয়াসিনকে চিনেছি, আমি যে ইয়াসিনকে ভালোবেসেছি, সে তো এমন হতে পারে না। তুমি সন্ত্রাসী হতে পারো না, কিছুতেই না। ইয়াসিন গম্ভীর স্বরে বলে, পুলিশ চারিদিক থেকে আমাদের ঘিরে ধরেছে। এখন এই মেয়েটাকে হোস্টেস বানিয়ে আমাদের এখান থেকে পালাতে হবে। ইয়াসিনের কথা শুনে অ্যালিসের হতবিহ্বল হওয়ার দশা। ইয়াসিনের চোখে সে অদ্ভুত হিংস্রতা লক্ষ্য করছে। এতগুলো নিরপরাধ মানুষকে মেরে ফেলেও তার চোখে বিন্দুমাত্র অনুশোচনা নেই। এ কি আদৌ সম্ভব? তার চেনা ইয়াসিন তো এতটা নির্দয় নয়। তাকে এই রূপে কল্পনা করার কথাও তো অ্যালিস স্বপ্নে ভাবেনি। এরই মধ্যে ইয়াসিন অ্যালিসের মাথায় বন্দুক তাক করে নির্দয়ের মতো তাকে নিয়ে যেতে থাকে। যাওয়ার পথে কিছু পুলিশ তাদের পথ আটকে ধরলে ইয়াসিন কঠোর স্বরে বলে, যদি তোমরা আমার সামনে বাধা হয়ে দাঁড়ানোর চেষ্টা করো তাহলে এই মেয়েটাকে আমি শেষ করে দেব। অ্যালিসকে বাঁচানোর জন্য পুলিশ সদস্যরা সামনে এগোয় না। এই পরিস্থিতির সুযোগ নিয়ে ইয়াসিন দ্রুত অ্যালিসকে সাথে নিয়ে পালিয়ে যায়। তার পুরো মুখ ঢাকা ছিল বিধায় তার পরিচয় জানা কারো পক্ষে সম্ভব না। তাছাড়া সে গলার স্বরটাও বদলে অন্য টোনে কথা বলছিল। অথচ অ্যালিস শুধুমাত্র চোখে দেখে চিনতে পেরেছে তার ভালোবাসার মানুষটিকে, যার নতুন রূপ তাকে পুরো চমকে দিয়েছে। পলরূপী রাফসান ত্রস্ত পায়ে থানায় পায়চারি করছে। তার চোখে মুখে উদ্বিগ্নতার ছাপ স্পষ্ট। এরই মধ্যে এলিজা ছুটে আসে রাফসানের কাছে। সে এসেই রাফসানকে বলে, আমার বোনটাকে ওই সন্ত্রাসীরা কোথায় নিয়ে গেল? ওর কোনো বড় ক্ষতি হয়ে যাবে না তো? আমার ভীষণ চিন্তা হচ্ছে আমার বোনের জন্য। ও অনেক ইনোসেন্ট একটা মেয়ে। না জানি ও এখন কি অবস্থায় আছে, কেমন আছে। আমার আজ নিজেকে ভীষণ ব্যর্থ মনে হচ্ছে মিস্টার পল। এত বড় একজন গোয়েন্দা হয়েও আমি কিছু করতে পারছি না। আপনি এভাবে ভেঙে পড়বেন না মিস এলিজা। আপনার বোনের কিচ্ছু হবে না। আমরা চেষ্টা করছি তাকে উদ্ধার করার। আপনার বোনকে বাঁচানোর সর্বাত্মক চেষ্টা করব আমরা। এমন সময় মিষ্টিও সেখানে চলে আসে। মিষ্টিকে দেখে রাফসান বলে, তুমি হঠাৎ এই সময় এখানে? মিষ্টি বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।